ডব্লিউবি এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। তো আগে আমরা অলরেডি কিন্তু তোমাদের ক্লাস করিয়েছি। আমাদের যে ম্যাথ প্র্যাকটিস ব্যাচ চলছে, ফ্রি ম্যাথ প্র্যাকটিস ব্যাচ চলছে, তাতে অলরেডি আমরা 4টে ক্লাস করিয়েছি। পার্ট 1 এবং পার্ট 2তে তোমাদের মিসলেনিয়াস কোশ্চেন্স ছিল। পার্ট 3 এবং পার্ট 4-এ কিন্তু আমি তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স আলোচনা করেছিলাম, এবং সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম কীভাবে কস থিটা, ট্যান থিটার এগুলোর মান না মুখস্থ করি, জাস্ট 3টে রেশিও মনে রেখে কিন্তু তোমরা ইজিলি কিন্তু ওইগুলোকে সলভ করতে পারবে। ঠিক আছে, যদি না দেখে থাকো নিচে ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পিন করে তোমাদের সব লিঙ্ক দেওয়া আছে। দেখো লেখা আছে ম্যাথ 90 ফ্রি ব্যাচ। ঠিক আছে, তোমরা সেটা দেখে নাও একবার, দেখলে তোমাদের ইজিলি সব কটা ওখানে ওর মধ্যে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আজকে কিন্তু আমরা করাচ্ছি একটু হাই লেভেল সেট। এই সেটটা একটু হাই লেভেল, ঠিক আছে। যারা মোটামুটি প্র্যাকটিস করো তাদের জন্য এই সেটটা উপযুক্ত হবে। যারা প্র্যাকটিস কম করো তারা কিন্তু হোঁচট খাবে বারবার। ঠিক আছে, এটা কিন্তু একটু হাই লেভেল সেট আছে। বলছে 8 বছর আগে রোমার বয়স তার এক পুত্র এবং এক কন্যার বর্তমান বয়সের সমষ্টি ছিল। দেখো 8 বছর আগের রোমার বয়স, আমি তোমাদের আগেও বলেছি যখনই তোমরা কোনো লাইন পড়বে কথায় অঙ্কের মানে পাটিগণিতে, তখন তার ম্যাথামেটিক্যাল মিনিংটা মাথায় মাথায় চেষ্টা করবে কল্পনা করার বা ক্যালকুলেট করার। 8 বছর আগের রোমার বয়স মানে রোমার বয়সের 8 বছর আগে, বর্তমান বয়স বলেনি কিন্তু রোমার, সেটা ইকুয়াল টু হবে কার? তার এক পুত্র এবং এক কন্যা, মানে তার একজনই পুত্র আছে একজনই কন্যা আছে, তাদের বর্তমান বয়সের সমষ্টি। অর্থাৎ এক পুত্র কন্যার বর্তমান বয়সের সমষ্টি হবে রোমার 8 বছর আগের বয়সের সমান। নেক্সট বলছে 5 বছর পর তার কন্যা ও পুত্রের বয়সের অনুপাত হবে 5:6। তার মানে দেখো ডটারের বয়স কত হচ্ছে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 5x, তাই না? ডটারের বয়স 5x হবে। আর পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স কত হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে 6x। এটা হচ্ছে 5 বছর পরের বয়স, নট আগে, 5 বছর পরের বয়স। তাহলে 5 বছর আগে মানে এখন, তুমি যদি এখন থেকে 5 বছর এগিয়ে যাও তাহলে তুমি 5 বছর তোমার পরের বয়স পাওয়া যাবে। আর তোমার বর্তমান বয়সে আসার জন্য কী করতে হবে? ওই বয়সটা থেকে 5 বছর বাদ দিতে হবে, কারণ তুমি 5 বছর এগিয়ে গিয়ে বয়সটা ধরেছো। সিমিলারলি কন্যার বয়স পাওয়ার জন্য আমরা কী করবো? এখানে 5 বছর আমরা বিয়োগ করে দেবো। এবং সনের এখনকার মানে বর্তমান বয়স পাওয়ার জন্য আমরা কী করবো? একে 5 বছর এক থেকেও বিয়োগ করে দেবো। এবার এই দুটোকে যোগ করলে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 11x প্লাস আমরা পাচ্ছি মাইনাস আমরা পাচ্ছি 10, 11x - 10। এই যে 11x - 10 আমরা বললাম, এই 11x - 10টা কি? রোমার 8 বছর আগের বয়স, কারণ রোমার 8 বছর আগের বয়স ছিল তার পুত্র কন্যার বর্তমান বয়সের সমষ্টির সমান। এটা হলো তার বর্তমান বয়স, পুত্র কন্যার বর্তমান বয়সের সমষ্টি এইটা 11x - 10। এটা ইকুয়াল টু হবে রোমার 8 বছর আগের বয়স। তাহলে রোমার এখনকার বয়স কত হবে? এর সঙ্গে 8 যোগ করে দাও, তাহলে তুমি রোমার এখনকার বয়স পেয়ে যাবে। রোমার প্রেজেন্ট এজ, রোমার বর্তমান বয়স। ঠিক আছে, রোমার বর্তমান বয়স কী হবে? এইটা হবে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? 11x - 2, কারণ -10 + 8 করলে -2 হচ্ছে। এটাই হচ্ছে রোমার বর্তমান বয়স। ক্লিয়ার হলো? এইটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। এবার কি বলছো তোমরা? বলবে এই অঙ্কটাকে স্যার অনুপাতে করা যাবে না, যেমন আপনি করেন ওই রকম ক্রিস ক্রস মেথডে। অ্যাকচুয়ালি এই অঙ্কটাকে ক্রিস ক্রস মেথডে করা যাবে না। কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো সব মেথডে হয় না। ঠিক আছে, এই অঙ্কটা তেমনই অঙ্ক, কিছু তো তোমাকে দেবে না, তোমাকে বসে করতে হবে। ওই জন্য তো 90 মিনিট টাইম দেয়, আশা করি বুঝতে পারছো। নেক্সট কী বলছে দেখো, যদি রোমার স্বামী রোমার থেকে 7 বছরের বড় হয়। দেখো রোমার এখন বয়স কত? এত। রোমার স্বামী রোমার থেকে 7 বছরের বড়, তাহলে রোমার বয়স এত, রোমার স্বামীর বয়স ওর থেকে 7 বছর বেশি হবে। অর্থাৎ রোমার স্বামীর বয়স কত হবে? 11x + 5। এই হচ্ছে রোমার হাজব্যান্ডের বয়স, যেটা সবুজে লিখেছি। চলো আবার কালি চেঞ্জ করে নিই। এবার কি বলছে দেখো, বলছে যে এবং আরেকটা জিনিসও বলে দিয়েছে, তার স্বামীর বর্তমান বয়স মানে এইটা পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ। পুত্রের বর্তমান বয়স কত? এইটা পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ, তার মানে 11x। দেখো আমি কিন্তু অঙ্ক এখনও কিছুই করিনি, আমি জাস্ট লিখছি যা যা এখানে বলছে। এই হচ্ছে ধরো একটা লাইন আমি অঙ্ক করছি, 6x - 5-এর কী হবে? দ্বিগুণ হবে, 5-এর দ্বিগুণ। এখান থেকে আমি কী পাচ্ছি? এটা 11x, এটা হয়ে যাবে 12x, মানে এদিকে গেলে হয়ে যাবে তোমাদের x বিয়োগ হবে। এখানে তোমাদের 5 দুগুণে 10, এদিকে তোমাদের কত রয়েছে? 5। এটা এদিকে গেলে কত হবে? তোমাদের 15 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু আসছে তোমার 15। ঠিক আছে, তোমাদের কী বলেছে তাহলে? কন্যার বর্তমান বয়স কত? কন্যার বর্তমান বয়স কত? এইটা। ঠিক আছে, অর্থাৎ 15 মানে এক্সের জায়গায় তুমি 15 বসাচ্ছ, ইন্টু 5 - 5, তার মানে 5 15 75, তাই না? -5 মানে 70। অর্থাৎ তার মেয়ের এখন বর্তমান বয়স কত? 70। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে একটাও অপশান নেই, তো এখানে নান অফ দিস থাকা উচিত ছিল। রিয়েলি সরি, একটাকে তুমি নান করে নাও। ঠিক আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তুমি একটাকে তুমি নান করে নাও। দাগটা তোমার অ্যান্সার হবে, এটাই হচ্ছে তোমার নান। তো অ্যান্সার এখানে কী হবে? 70 তোমার এখানে অ্যান্সার হবে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, এই অঙ্কটাকে ক্রিস ক্রস মেথডে করা যাবে। দেখো
10 বছর পর তুমি এবং তোমার বোনের বয়সের অনুপাত হচ্ছে 7:9। এইটা হচ্ছে আমার বর্তমান। এই যে লাল দাগটা দিলাম এটা হচ্ছে বর্তমান। এবার বর্তমান থেকে আমরা কি করছি, এগিয়ে যাচ্ছি। 10 বছর আমরা কি করছি, আমরা এগিয়ে যাচ্ছি। ওকে, এগিয়ে গেলাম। তুমি এবার তোমার বোনের বর্তমান মানে 10 বছর আগে বয়সের অনুপাত কত, 10 বছর পরে বয়সের অনুপাত কত, 7:9। আর বলছে 2 বছর আগে, 2 বছর আগে, এই হচ্ছে 2 বছর, কত বলছে সেই অনুপাত, 1:3। তাহলে তুমি দেখো এখানে গ্যাপ কত আসছে, 12 বছরের গ্যাপ আসছে। আমাদের এখানে গ্যাপ কত আসছে, এটাই গ্যাপ আসছে 6, এটাতেও গ্যাপ আসছে দেখো 6, অর্থাৎ আমাদের কিছু করতেই হলো না, এখানে সব কিছু করা আছে। তো 6 ইউনিটের ভ্যালু যদি 12 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 2 হবে। তাহলে এটাকে নাও, তাহলে 1 ইউনিটের ভ্যালু 2, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 2 দুগুণে 3, 6, তো 6 হবে তোমাদের। ঠিক আছে, তার মানে 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, ইন্টু 3 করো, তাহলে 3 দুগুণে 6। ঠিক আছে, এটা কি হলো, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, এইটা হচ্ছে তোমার বোন, এটা হচ্ছে বোন, বোন না বলে দিদি বলা ভালো, যাই হোক, এটা হচ্ছে তোমার বোন। তাহলে বোনের এখন থেকে 2 বছর আগের বয়স 6, 2 বছর আগের বয়স 6, এইটা 6 বেরিয়েছে, এই 6, তাহলে এখনকার বয়স কত হবে, 2 বছর আগে যদি 6 হয়, এখন বয়স হবে 8। আর বলছে দেখো তোমার দাদা তোমার বোনের থেকে 4 বছরের বড়, তার মানে তোমার দাদার বয়স কত হবে, 8 + 4, কারণ তোমার দাদা বোনের থেকে 4 বছরের বড়, অর্থাৎ তোমার দাদার বয়স হবে 12। সেটাই জিজ্ঞেস করে তোমার দাদার বর্তমান বয়স কত, অ্যান্সার কত হবে, ডি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো উত্তর বেরিয়ে গেল। ক্রিস ক্রস মেথড এই ক্ষেত্রে ইউজ করা যায়। এই যে ক্রিস ক্রস মেথড মানে অনেকে এরকম করে দেয়, এই জন্য এটাকে ক্রিস ক্রস মেথড বলে। ঠিক আছে, তো নর্মালি করলাম। ঠিক আছে, তুমি বলতে পারো ব্র্যাকেট মেথড, কারণ ব্র্যাকেট দিয়েছি তাই। ঠিক আছে, যে কোনোভাবে তুমি নামকরণ করতে পারো, বাট ব্যাপার হচ্ছে ম্যাথটাকে করা বা শেখা। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো তুমি এখানে 10, এই হচ্ছে তোমার বর্তমান থেকে 10 বছর এগিয়ে গেলে তুমি পাচ্ছ 7:9, আর বর্তমান থেকে তুমি 2 বছর পিছিয়ে গেলে তুমি পাচ্ছ 1:3। খবরদার 10 থেকে তুমি বিয়োগ করে এখানে 8 লিখবে না, কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু গ্যাপটা দেখতে পাচ্ছ, ওপরে 10 ইউনিট গেছে, এই টোটালটা হচ্ছে তোমার 10 ইউনিট ওপরে, আর নিচে এই টোটালটা হচ্ছে তোমার 2 ইউনিট, তাহলে 10 আর 2 12 ইউনিটের গ্যাপ আছে। এখান থেকে এই পর্যন্ত টোটাল গ্যাপ হচ্ছে 12 ইউনিটের গ্যাপ। তাহলে এখানে দেখো গ্যাপ কত হচ্ছে, 6 ইউনিট। 6 ইউনিটের ভ্যালু 12 হলে, এটা ইউনিট, এটা হচ্ছে বছর, 12 ইয়ারের গ্যাপ, কারণ এই 10টা আমার ইয়ার ছিল, 2টাও আমার ইয়ার ছিল। ঠিক আছে, তাহলে 6 ইউনিটের ভ্যালু 12 হলে 1 ইউনিটের ভ্যালু 2, এই যে 1 ইউনিটের ভ্যালু 2 বার করলাম, যা খুশি বার করতে পারি এখান থেকে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটা, নিচে পিডিএফ আছে, সলভ পিডিএফই আছে, তোমরা চাইলে আরেকবার দেখতে পারো, দেখবি ইজিলি ব্যাপারটা বুঝতে পারছো। পরেরটা চলো। ওকে, পরেরটা দেখো, বলেছে নিচের কোন তথ্যটি উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। ডাটা সাফিসিয়েন্সির প্রশ্ন। আমি বলেছি তোমাদের এই যে সেটটা একটু হাই লেভেল আছে। ঠিক আছে, তথ্য 1, প্রশ্নটাকে পড়ো, 2 অঙ্কের সংখ্যাটি কত, 2 অঙ্কের সংখ্যা জিজ্ঞেস করেছে। বলছে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা 18। ঠিক আছে, এখানে একটা জিনিস একটু মিস আছে। ঠিক আছে, 18 বেশি হবে মূল সংখ্যার থেকে, এই জায়গায় তোমার একটা লেখা ছিল 18 বেশি হবে মূল সংখ্যার থেকে। ঠিক আছে, তোমরা এটা নিয়ে নিও, মূল সংখ্যার থেকে, এইটা ছিল কি বলা ছিল, অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা 18 বেশি হবে মূল সংখ্যার থেকে। ঠিক আছে, ময় দীর্ঘ এটা, 18 বেশি হবে মূল সংখ্যার থেকে। তাহলে তুমি একটা জিনিস ভাবো ফার্স্ট, তো সে তো যা খুশি হতে পারে, সো এটা দিয়ে তো অনলি এটা দিয়ে তো অ্যান্সার দেওয়া যাবে না। নেক্সট, অঙ্ক দুটির সমষ্টি 14, এখন এটা দিয়ে কি অ্যান্সার দেওয়া যায়? দেখো তুমি একটা জিনিস ভালো করে বোঝো, আমি যদি অঙ্ক দুটোর সমষ্টি, মানে একটা হচ্ছে তোমাদের এই অঙ্ক, একটা হচ্ছে তোমাদের এই অঙ্ক, মানে ডেফিনেটলি দুটো অঙ্কই ছিল ওখানে, এক্স আর ওয়াই, এই দুটো অঙ্ক ছিল। এখন এক্সের মান যা খুশি, ওয়াইয়ের মান যা খুশি হতে পারে, বলেছে এই দুটোর যোগফল 14 হতে হবে। ঠিক আছে, এবার আমি যদি এখানে 1 নেই, তাহলে এখানে আমাকে কত নিতে হচ্ছে, 13। 1 আর 13 করলে তো 113 হয়ে যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি, এটা তো 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। সো 1 আর 13 তো আমি নিতেই পারবো না। ঠিক আছে, আমি 1 আর 13, জাস্ট মিনিট, আমি কিন্তু 1 আর 13 নিতেই পারবো না। তো আমি আর কি নিতে পারি, আমি 2 আর 2 নিলে 12 নিতে হচ্ছে, হবে না। 3 নিলে 11 নিতে হচ্ছে, হবে না। 4 নিলে 10 নিতে হচ্ছে, তাহলেও হবে না। দেখো 2 নিলে আমাকে কত নিতে হবে, 12। 3 নিলে আমাকে 11, 4 নিলে আমাকে 10। এবার এটা যদি প্রথম হয়, এটা তাহলে দ্বিতীয়, কিন্তু এখানে দেখো সব কটা এখানে 3 অঙ্কের সংখ্যা দিচ্ছে। সো এই জন্য এই 4 পর্যন্ত তো পসিবল না। ঠিক আছে, 4 পর্যন্ত তো আমার পসিবল না, আর ভ্যালুটা 14 ওপরেও যাবে না, কারণ যোগফল 14। তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমি যদি 5 নেই, আমি এদিকে তাহলে কত নিতে পারছি, 9 নিতে পারছি। 5 আর 9 14 হচ্ছে, আবার 9 আর 5ও তো নিতে পারি, 9 আর 5ও তো নিতে পারি। আমি যদি 6 আর 8 নেই, বা 8 বা 6 নেই, তাহলেও ওকে। আমি যদি 7 আর 7 নেই, তাহলেও ওকে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এতগুলো হতে পারে, কম্বিনেশান এইগুলো হতে পারে, 59 হতে পারে, 95 হতে পারে, 68 হতে পারে, 86 হতে পারে, 77 হতে পারে।
সো এতগুলো হতে পারে, অর্থাৎ 2 নম্বর তথ্য থেকে আমার এতগুলো কম্বিনেশন আসছে, সে এটাও একা উত্তর দিতে পারবে না। ঠিক আছে, নেক্সট দেখো দেখো ব্যাপারটা হচ্ছে কি, এখানে তোমরা কিন্তু এভাবে অঙ্ক করবে না, তোমরা যত প্র্যাকটিস করবে তত দেখে বুঝতে পারবে কোন অপশান থেকে উত্তর দেওয়া পসিবল নয়। প্রথম দুটো আর তৃতীয় 3 নম্বর থেকেও উত্তর দেওয়া পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ 2 আর 4 হতে পারে, কারণ এদের মধ্যেও তো বিয়োগফল 2। ঠিক আছে, 4 আর 2 হতে পারে, এদের মধ্যেও তো বিয়োগফল 2। বুঝতেই পারছি, এখানেই তো দুটো কম্বিনেশন চলে আসছে। সো ইট ইজ নট পসিবল টু অ্যান্সার দেওয়া। ঠিক আছে, 6 আর 8 হতে পারে, 8 আর 6 তো হতে পারে, এদের মধ্যে তো 2। আশা করি বুঝতে পারছো, 75 হতে পারে। সো তুমি দেখতে পাচ্ছ এখানেও অ্যান্সার দেওয়া পসিবল না, অর্থাৎ এগুলো অঙ্ক না করেই তোমাকে বার করতে হবে, অঙ্ক না করেই তোমাকে বার করতে হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে এগুলোকে তো আলাদা আলাদা করে প্রত্যেকটা থেকে কিন্তু উত্তর দেওয়া পসিবল না। এবার তাহলে আমাকে কম্বিনেশন দেখতে হবে। তুমি 1 আর 2 এর কম্বিনেশন দেখো ফার্স্ট, 1 আর 2 এর কম্বিনেশন দেখো। এখানে বলেছে অঙ্ক দুটো সমষ্টি হচ্ছে 14, তার মানে এক্স প্লাস ওয়াই হলে আমরা কী পাচ্ছি? আমরা 14 পাচ্ছি। একটা অঙ্ক হচ্ছে এক্স, একটা অঙ্ক ওয়াই, আমরা 14 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অঙ্ক দুটো সমষ্টিগত 14, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে তোমাদের ওয়াই, ধরে নিচ্ছি। ঠিক আছে, তো ক্লিয়ারলি তুমি একটা জিনিস ভাবো ফার্স্ট। আর বলছে অঙ্ক দুটো স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা 18। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 থেকে অ্যান্সার দেওয়া সম্ভব। কারণ কি, 1 থেকে একটা সমীকরণ বেরোবে আর 2 থেকে আর একটা সমীকরণ বেরোবে। সো এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, 1 থেকে কীভাবে সমীকরণ বেরোবে? এটা তো 2 থেকে বেরোলো, 1 থেকে কীভাবে বেরোবে? দেখো অঙ্ক দুটো স্থান পরিবর্তন করো, ধরে দিচ্ছি এক সংখ্যাটা ছিল 10x প্লাস ওয়াই, অঙ্ক হচ্ছে এক্স প্লাস ওয়াই, সংখ্যাটা হচ্ছে 10x প্লাস ওয়াই, আর সেটাকে তুমি কী করছো? 10y প্লাস এক্স করে দিচ্ছ। এখান থেকে আমরা কী পাচ্ছি? দুটোর মধ্যে বিয়োগফল করলে কত পাচ্ছি? 18 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর থেকে আসা ইকুয়েশন। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দুটোকে যদি আমরা সলভ করি আমরা অ্যান্সার পেয়ে যাবো। আমরা অ্যান্সার পাবো কি পাবো না? ডেফিনেটলি পাবো। ওকে, এবার দেখো আমরা যদি 1 আর 3 থেকে করি, 1 আর 3 যদি করি, সেম 1 থেকে আমরা এই ইকুয়েশনটা পাবো, 3 থেকে আমরা পাবো দুটোর মধ্যে পার্থক্য এক্স মাইনাস ওয়াই, আমাদের 2। কারণ আমাদেরকে এখানেও দেখো দুটো কম্বিনেশন পাচ্ছি, অর্থাৎ 1 নম্বর, এটা 2 নম্বর, 1 নম্বর আর 3 নম্বর। তাহলে দেখো 1 আর 2 থেকে এই দুটো পাচ্ছি, এই দুটো দিয়ে সলভ করা যায়। 1 আর 3 থেকে এই দুটো পাচ্ছি, এই দুটো দিয়ে সলভ করা যায়। 2 আর 3 থেকেও সলভ করা যাবে ডেফিনেটলি। 2 আর 3 থেকে আমরা এই দুটো কম্বিনেশন পাচ্ছি, অর্থাৎ 2 আর 3 থেকেও আমি সলভ করতে পারবো। ঠিক আছে, সলভ তো আমি করতে পারবো। তো দেখো এখানে তাহলে অ্যান্সার কোনটা হবে? 3টির মধ্যে যে কোনো দুটি এখানে অ্যান্সার হবে, অর্থাৎ যে কোনো দুটো নিলেই আমি কিন্তু এখানে সলভ করতে পারছি। তবে 3 নম্বর আর 2 নম্বরটা যদি নাও, 3 নম্বর আর 2 নম্বরটা যদি নাও, তাহলে কী হবে জানো তো? 3 নম্বরটা 2 নম্বরটা, ইয়েস, 3 নম্বরটা 2 নম্বরটা যদি নাও তাহলে অন্য অ্যান্সার হবে। 2 নম্বরটা আর 1 নম্বরটা নিলে অন্য অ্যান্সার হবে। যাই হোক, অ্যান্সার যাই হোক না কেন, আমাকে মিনিমাম আমার দুটো লাগছে, হয় 1 আর 2 নাও, হয় 1 প্লাস 2 নাও, অথবা 2 প্লাস 3 নাও, অথবা তোমাদের 1 প্লাস 3 নাও। এনি কম্বিনেশানে আমার এটা হচ্ছে, অর্থাৎ যে কোনো দুটো নিলে আমার কম্বিনেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। সো বুঝতেই পারছো অ্যান্সার আমার কী হবে এখানে? ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন হবে। চলো নেক্সট, পরেরটাতে কি দেখো আমি সলভ করলাম না কিন্তু, মনে রাখবে ডাটা সাফিসিয়েন্সি তোমাকে সলভ করতে বলে না। ডাটা সাফিসিয়েন্সিতে বলে যে যা যা তথ্য দেওয়া আছে তার মধ্যে কোন দুটো বা কোন একটা বা কোন 3টে আমাকে নিতেই হবে উত্তরটা বার করার জন্য। সলভ করতে তুমি কেন করবে? বুঝতেই পারছো আশা করি। আচ্ছা, পরেরটায় চলো। 4 নম্বরটা দেখো, এখনও পর্যন্ত যে 3টে অঙ্ক করেছি এটা হচ্ছে সোজা অঙ্ক। তার মধ্যে এখানে অপশন টেস্ট করলে বেরিয়ে যাবে। বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি ধনাত্মক সংখ্যা, প্রথম কথা। এককের ঘরের অঙ্কটি, তাহলে এককের ঘরের অঙ্ক যদি এক্স ধরি, সেটা হচ্ছে দশকের ঘরের অঙ্কের বর্গ। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্ক যদি আমরা এক্সের স্কোয়ার ধরি, দশকের ঘরের অঙ্ক হবে এক্স। তাই বলা আছে না, এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের বর্গ। দশকের ঘরের অঙ্ক যদি এক্স হয় তাহলে এককের ঘরের অঙ্ক কী হবে? তার স্কোয়ার হয়ে যাবে। আমার সংখ্যাটা এরকম দেখতে লাগবে। যদি এখানে 3 বসাই এটা 9 আসবে, যদি এখানে 2 বসাই এটা 4 আসবে, যদি এখানে 2 অঙ্কের সংখ্যা, তো আর তো কিছু হতে পারে না। যদি এখানে 1 বসাই তাহলে এটা 1 আসতে পারে, এখানে 1 স্কোয়ার করলে 1 আসে। বুঝতেই পারছো। আচ্ছা, আর কী হতে পারে? 3 বসালে 4, 4 বসালে 16, না, এই 3টের মধ্যে যে কোনো একটা হতে পারে, এই 3টের মধ্যে যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, আর কিছু পসিবল কি? আর কিছু পসিবল নয়, এই 3টের মধ্যেই যে কোনো একটা হতে পারে। দেখো আর কী বলছে, বলছে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা এবং মূল সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 54। অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা, অঙ্ক দুটি প্রথমটা যদি নাও তো দেখতে পাচ্ছ 93 আসছে, এটাকে স্থান পরিবর্তন করলে 93 আসছে, তার থেকে 39কে যদি বাদ দিই, হ্যাঁ 54 আসছে, এইটাই আমার অ্যান্সার হবে। এবার বলছে এই সংখ্যাটার 40% কত? এখন দেখো আসল সংখ্যাটা 93 হবে না আসল সংখ্যাটা 39 হবে? আসল সংখ্যা 39 হবে, কারণ আমরা এই যে দিয়েছি 39-এর 40% বার করতে বলছে। তো 39-এর 40% কত হবে? ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 4 নং 36 লাস্টে 6 কার আছে, এটা অ্যান্সার হবে। এই যে 4 নং 36 লাস্টে 6 আসছে,
আর দশমিকের জন্য শূন্য থেকে কেটে বেরিয়ে যাবে। এখানে অ্যান্সার তোমাদের কী হবে 15.6 এখানে অ্যান্সার হবে। দেখো কত ইজিলি কিন্তু উত্তর এলো, ঠিক আছে। আর বাকিগুলো কেন করা যাবে না, করে দেখো 1 2 3 নিচে 4 করে দেখো, 4 যদি নাও এখানে তো 16 হয়ে যাচ্ছে, তার মানে তো এটা তো 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। 5 যদি নাও এটা তো 25 হয়ে যাচ্ছে, তোমাকে তো বলেই দিচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তা আর আমি কেন যাবো, ওই জন্য এগুলো আমরা নেবো না। হলো, চলো নেক্সট পরেরটা। আচ্ছা পরের অঙ্কটা দেখো 5 দাগ, খুবই ভালো অঙ্ক, মিলে না এবং মাসুকা টাইপের অঙ্ক, একটু ধৈর্য ধরে বুঝবে। আমি তোমাদের পেড ক্লাসে এটা দুটো মেথড বলেছিলাম, একটা হচ্ছে XY ধরে মেথড আর দুই হচ্ছে তোমাদের অপশান টেস্ট। এখন এই অঙ্কটাতে যদি তোমরা অপশান টেস্ট করতে যাও তাহলে মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। কারণ আমি বলেই দিচ্ছি উত্তরটা তোমাদের লাস্টে আসে, যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি হয় তাহলে সে লাস্ট থেকে ফার্স্টের দিকে গেলে তখনই একমাত্র তার সুবিধা হবে। তবে তাকে ব্যারিকেড দেওয়ার জন্য আবার এই লাইনটা আছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটার সঙ্গে তোমাকে এই উত্তরটাকে ট্যালি করাতে হবে। তো যার প্রাথমিকভাবে যার কনসেপ্ট ক্লিয়ার নয়, সে এই লাইনটা দিয়ে যখনই এটাকে করতে যাবে তখনই তার অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এটা যে প্রথম ব্যারিকেড আমি বললাম, ওকে। সেকেন্ড ব্যারিকেড হচ্ছে কি, সেকেন্ড ব্যারিকেড হচ্ছে যে যদি তুমি অপশানটা ফার্স্ট থেকে চুজ করো তাহলে ABCD অর্থাৎ 3টে অপশান চেক করার পর তোমাকে লাস্ট এসে বুঝতে হবে যে লাস্ট অপশানটা ঠিক। ফলে অপশান টেস্ট এই অঙ্কটার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট নয় বা ইউজফুল মেথডও নয়। তার পরিবর্তে আমি তোমাদের যে মেথডটা দেখাচ্ছি এটা হচ্ছে সবথেকে কনসেপচুয়াল এবং ইজি মেথড, ওকে। এর আগে আরেকটা মেথড আছে যেটা অনেক বড় মেথড, মানে 1.5 পাতার মেথড, সেটা আমি XYZ ধরে, কিন্তু সেখানে আরও বেশি টাইম লাগবে। সো আমি তোমাদের শর্টেস্ট ওয়েটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে শর্টেস্ট অ্যান্ড স্মার্টেস্ট ওয়ে। অপশান টেস্ট এখানে স্মার্টেস্ট ওয়ে নয়, কারণ ফার্স্ট অপশান ইজ নট দ্য কারেক্ট অপশান, লাস্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। এবং খুব ভেরি ফিউ স্টুডেন্ট আছে যারা লাস্ট থেকে যাবে, সবাই প্রায় ফার্স্ট থেকেই চেক করতে করতে যাবে। তো A আর B চেক করার পর যখন তুমি দেখছো মিলবে না, তখন তুমি C আর D চেক করার মতো ভরসা পাবে না, তখন তুমি বলবে যদি সিও না মেলে তো একটা কাজ করি, C মেলাতে আমার যতক্ষণ টাইম লাগবে তাতে আমি প্রাথমিক বা প্রাইমারি মেথডই করবো। আশা করি বুঝতে পারছো। সো যারা যারা অপশান টেস্টের দিকে যাবে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে ইউজফুল মেথড হবে না, প্রথম কথা, ওকে। এছাড়াও অপশান টেস্টে আরও কিছু ব্যারিকেড এখানে দেওয়া আছে, ইচ্ছা করি আমি তোমাদের অঙ্কটাকে অন্যভাবে দিয়েছি যাতে অপশান টেস্ট করতে গেলে তোমাদের প্রবলেম হয়, ওকে। তো দেখো কীভাবে আমরা শর্টেস্ট ওয়েতে XYZ ধরেই করবো, বাট শর্টেস্ট ওয়েতে করবো, ঠিক আছে। পেড ক্লাস আমি করিয়েছিলাম, যারা জানো তারা করে ফেলো তাড়াতাড়ি। অমল এবং বিমল একটি কাজ একসাথে দুদিনে করতে পারে। ধরে নিচ্ছি অমলের এফিসিয়েন্সি হচ্ছে A আর বিমলের এফিসিয়েন্সি হচ্ছে B, তাহলে অমল একদিনে 1 ইউনিট করে, বিমল একদিনে B ইউনিট করবে। কারণ এফিসিয়েন্সি মানেই হচ্ছে একদিনে কত ইউনিট করে। যখন দিন দেওয়া থাকবে তখন আমরা একদিন ধরবো, যদি এটা 2 ঘন্টা হতো তাহলে বলতাম যে ঘন্টায় কত ইউনিট করে, মানে 1 ঘন্টায়। এখানে অমল আর বিমল একসাথে দুদিনে কাজ করে, তার মানে অমল একদিনে 1 ইউনিট করবে, বিমল একদিনে B ইউনিট করবে, ঠিক আছে। মানে অমল একদিনে A ইউনিট করবে, বিমল একদিনে B ইউনিট করবে। এইভাবে ওরা একদিন কাজ করে, আর কাজটা শেষ হতে 2 দিন সময় লেগেছে, মানে টোটাল কাজ হচ্ছে A + B × 2, ওকে। এবার বলছে অমল যদি অর্ধেক কাজ করে তাহলে এর অর্ধেক করে দাও, তাহলে এই কেটে বেরিয়ে গেল, মানে অর্ধেক কাজ হচ্ছে A + B, যদিও দেখি বুঝতে পারছো অর্ধেক কাজ A + B হবে, এটা কে করবে, এটা হচ্ছে অমল করবে। আর যদি বিমল বাকি কাজটা করে তাহলে বাকি কাজ মানে বিমলও A + B কাজ করবে, মানে বিমল বাকি কাজটা করবে, বিমল এই বাকি কাজটা করলো। আচ্ছা তোমাদের মনে আছে তো টোটাল কাজ কতটা, মনে আছে তো? টোটাল কাজ কিন্তু টোটাল ওয়ার্ক বলে আমাকে লিখে দিচ্ছি, টোটাল ওয়ার্ক কিন্তু A + B × 2, এই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, পয়েন্ট টু বি নোটেড, টোটাল ওয়ার্ক কিন্তু এইটা। আচ্ছা এবার আমরা আরেকটা জিনিসও জানি যে ওয়ার্ককে আমরা যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি আমরা টাইম পাই। তাহলে এখানে অমল A + B ইউনিট করছে A এফিসিয়েন্সিতে, বিমল A + B ইউনিট করছে B এফিসিয়েন্সিতে, হাফ হাফ কাজ করছে, এর ফলে কতক্ষণ টাইম লাগছে দেখো 4.5 ডেজ টাইম লাগছে, ঠিক আছে। ক্যালকুলেট করো অ্যান্সার বেরিয়ে যাবে। AB এখানে লসাগু হবে, লসাগু ওপর দিকে গুণ হয়ে 4.5 AB করে দেবে, আর এদিকে কি আসবে তোমাদের A² + B² + 2AB আসবে এখানে, ঠিক আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই 2AB যদি এদিকে যায় তাহলে এটা হয়ে যাবে তোমাদের 2.5 AB, ঠিক আছে। আর এখানে হয়ে যাবে তোমাদের A² + B²। এই 2.5 AB যদি দশমিকটাকে তুলে দাও তাহলে এখানে 10 গুণ হবে, তার মানে বেসিক্যালি এটা হবে 10 × A² + B² = 25 AB। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কাটছে, মানে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5, তার মানে বেসিক্যালি এটা কী আসছে 2A² + B² = আমাদের আসছে 5 AB। এই আমাদের পরিষ্কার আসছে, পরিষ্কার আমাদের এই আসছে, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে বোঝো, ABর ভ্যালু কত নিলে আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ মিলবে, A আর B এর ভ্যালু কত নিলে,
এর জন্য আমি এই লাইনটা একটু পড়ে নেবো। বলছে বিমল অমল অপেক্ষা কম দক্ষ, মানে অমলের এফিসিয়েন্সি বিমলের থেকে বড় হবে। তো এর ভ্যালু আমি এখানে যাই না কেন, বি এর থেকে বড় হতে হবে, কারণ এই যে এখানে বলা রয়েছে এইটা, এই যে বিমল অমল অপেক্ষা কম দক্ষ, মানে অমলের এফিসিয়েন্সি বিমলের থেকে বেশি হবে, বিমলের অমলের থেকে কম হবে। ওকে, আর এ মানে আমরা এফিসিয়েন্সি ধরেছিলাম না, আশা করি বুঝতে পারছি। এ মানে আমরা এফিসিয়েন্সি ধরেছিলাম, মানে অমলের এফিসিয়েন্সি বিমলের থেকে বেশি হতে হবে। তো এর ভ্যালু যা হবে বেশি হবে বি এর থেকে। এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি তোমাদের আগেও বলেছি যে ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই যে এটাকে সলভ করবো কী করে, এই ইকুয়েশনটাকে হাউ টু সলভ দিস ইকুয়েশন। এর জন্য তোমরা কখনোই দ্বিঘাত সমীকরণে যাবে না। আমি তোমাদের বলেছিলাম যে 2-এর নামতা পড়লে আসে আর 5-এর নামতা পড়লে আসে, কারণ এই যে ভ্যালুটা এটা ডেফিনেটলি 2-এর নামতা পড়লে আসবেই আসবে, কারণ এর সঙ্গে 2 গুণ আছে। আর এই যে ভ্যালুটা এটা ডেফিনেটলি 5-এর নামতা পড়লে আসবেই আসবে, কারণ এর সঙ্গে 5 গুণ আছে। তাহলে তুমি বলো এমন একটা ভ্যালু যেটা 2-এর নামতা পড়লেও আসে আবার 5-এর নামতা পড়লেও আসে, ডেফিনেটলি 10, ডেফিনেটলি 10। তার মানে 5 এবির ভ্যালু আমি যদি 10 নেই, আমি এদিকেও করতে পারি যে 2ab 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু 10 নিলাম, কিন্তু এদিকে ক্যালকুলেশন বেশি আসবে, সেই জন্য আমি 5ab ভ্যালু 10 ধরে নিচ্ছি। যদি আমি 10 নেই তাহলে এবির ভ্যালু আমার কী আসছে, এবির ভ্যালু আমার আসছে 2, এবির ভ্যালু কী আসছে আমার 2। এখন তুমি বলো যে এর ভ্যালু কত নিলে আর বি এর ভ্যালু কত নিলে দুটোকে গুণ করলে 2 হয়। নির্ঘাত আমি যদি এর ভ্যালু 2 নেই আর বি এর ভ্যালু যদি আমি 1 নেই, কারণ আমরা জানি এ বি এর থেকে বড় হবে, এই যে আমি এখানে বলেছি, তার মানে এর ভ্যালু আমি যদি 2 নেই আর বি এর ভ্যালু যদি আমি 1 নেই, তাহলে আমরা এখানে একদম র্যান্ডাম পাচ্ছি 2। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 3 ইন্টু 2, মানে টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 6 ইউনিট, টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 6 ইউনিট। বিমলের এফিসিয়েন্সি আমরা কী নিয়েছি, 1 ইউনিট নিয়েছি, যে বি এর মাথায় 1 লেখা আছে। বিমলের এফিসিয়েন্সি আমরা 1 নিয়েছি, তাহলে বিমলের অ্যাকচুয়াল এফিসিয়েন্সি 1, কিন্তু বিমল বলছি তার অর্ধেক দক্ষতায় কাজ করে, তার মানে বিমলের এফিসিয়েন্সি হয়ে যাবে হাফ, 1/2। আর এই হাফ দক্ষতায় বিমল কী করবে, বিমল 6 ইউনিট কাজ করতে বলা হচ্ছে বিমলকে, তাহলে বিমল করবে 6 ইউনিট কাজ হাফ দক্ষতায়, তাহলে বিমলের টাইম লাগবে কত, 12 দিন টাইম লাগবে। অ্যান্সার তোমাদের ডি এখানে কারেক্ট, অ্যান্সার ডি এখানে কারেক্ট হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করলে আবারও বলে দিচ্ছি আমরা পাই টাইম, সেই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা এখানে করলাম। এটা হচ্ছে কী ফর্মুলা, এই অঙ্কটা করার কী ফর্মুলা হচ্ছে এইটা, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, কাজ বাই দক্ষতা করলে আমরা সময় পাই। যারা বাংলায় চাইছো কাজ বাই দক্ষতা করলে আমরা কী পাই, টাইম পাই। ঠিক আছে, তাহলে 6 হচ্ছে টোটাল ওয়ার্ক, এ হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে আমরা বিমলের এফিসিয়েন্সি, দেখো বিমলের এফিসিয়েন্সি বলছে অর্ধেক হয়ে গেছে, অ্যাকচুয়াল এফিসিয়েন্সি একই কিন্তু অর্ধেক করে দাও, তাহলে হাফ করে দাও, 1-এর অর্ধেক কত হয়, হাফই হয় না, তো 6/2 করলে আমরা কত পাই, 12 পাই। এটাই হচ্ছে তোমার এখানে অ্যান্সার হবে। দেখো অঙ্কটা কিন্তু এইটুখানি, অঙ্কটার মধ্যে কিন্তু কোনো ক্যালকুলেশন নেই। মিলেন এবং মাসুকার যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে সেই অঙ্কটাও তোমরা কিন্তু এই পদ্ধতিতে ইজিলি করতে পারবে। ঠিক আছে, মিলেন এবং মাসুকার যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্কটা তোমরা এই পদ্ধতিতে ইজিলি করতে পারবে। যদিও মিলেন আর মাসুকার ক্ষেত্রে যেটা রেলের পরীক্ষা পড়েছে তাতে অপশান ফার্স্টটাই কারেক্ট ছিল, তো ওক্ষেত্রে ফার্স্ট অপশানটাই তোমরা কিন্তু চেক করতে পারবে। এখন আমি তোমাদের দেখাবো যে অপশান টেস্টের মাধ্যমে তোমরা কীভাবে অ্যান্সার দেবে। চলো ঠিক আছে, আমি সেভ করে দিলাম। ওকে, অপশান টেস্ট যদি তোমরা কেউ করো তাহলে কী করে অ্যান্সার দেবে, আমি ধরে নিচ্ছি তুমি খুব চালাক ব্যক্তি এবং তুমি লাস্টের অপশানটাকেই বেছেছো, তবেই একমাত্র অপশান টেস্ট এখানে ইউজফুল হবে। ঠিক আছে, অপশান টেস্ট নাহলে ইউজফুল হবেই না। আর যদি তুমি লাস্টেরটা বেছে থাকো তারপরেও তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তবেই তুমি অপশান টেস্ট মেথড এখানে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, কেন বলছি কথাটা দেখো, ধরে নিই তুমি খুব চালাক ব্যক্তি এবং তুমি 12 নিয়েছো, তাহলে বলো 12টা কী, 12 হচ্ছে বিমল যখন তার অর্ধেক দক্ষতায় কাজ করছে তখন তার কতদিন সময় লাগছে, তখন তার 12 দিন সময় লাগছে। তার মানে বিমল যদি তার ফুল দক্ষতায় কাজ করে, অর্ধেক নয় ফুল, তার মানে তার হাফ দিন টাইম লাগবে, অর্থাৎ 12-র হাফ মানে 6 দিন টাইম লাগবে। তোমাদের জানা আছে হয়তো এফিসিয়েন্সি যে হারে বাড়ে টাইম সে হারে কমে, এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে উল্টো রিলেশন। ধরো তোমার শরীর খারাপ হয়েছে, তাহলে তুমি কোনো একটা কাজ করতে বেশিক্ষণ টাইম নেবে না, কারণ তোমার শরীরে বল কম। কিন্তু তুমি ধরো শরীর তোমার খারাপ নেই, তুমি সুস্থ আছো, বলবান আছো, তাহলে তুমি ওই একই কাজ দিলে অবশ্যই কম সময় করবে। সেই জন্য এফিসিয়েন্সি যদি বাড়ে টাইম কমে, এর উল্টোটাও সত্য, এফিসিয়েন্সি কমলে টাইম বাড়বে। তুমি দেখতে পাচ্ছ এখানে অর্ধেক দক্ষতা বলেছে, তাহলে অর্ধেক দক্ষতা যদি 12 দিন সময় লাগে তাহলে ফুল দক্ষতায় তার হাফ ডে সময় লাগবে, অর্থাৎ বিমল কিন্তু অ্যাকচুয়ালি কাজটা 6 দিনে করে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখছি বিমল অ্যাকচুয়ালি কাজটা 6 দিনে করে, আর বলা আছে এ প্লাস বি কাজটাকে 2 দিনে করে, তাহলে লেখো এখানে এ প্লাস বি কাজটা 2 দিনে করে। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা কী পাচ্ছি 6, টোটাল কাজ 6, 6 আর 2 এর এলসিএম, তার মানে বিমল 1 দিনে করবে 1 ইউনিট কাজ আর এ প্লাস বি 1 দিনে করবে 3 ইউনিট কাজ। তাহলে এটা দেখতে পাচ্ছ বিমলের এফিসিয়েন্সি, এটা দেখতে পাচ্ছ এ প্লাস বি এর এফিসিয়েন্সি, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, ডেফিনেটলি 2 হবে, তাই না।
বিমলের যদি 1 হয়, a প্লাস বি এর যদি 3 হয়, তাহলে বিয়োগ করলেই তো আমরা পেয়ে যাচ্ছি 2, মানে অমলের এফিসিয়েন্সি হচ্ছে 2। ইয়াস, তাই হবে, কারণ বিমল অমলের থেকে কম টাইম নেয় লেখা আছে। অমলের এফিসিয়েন্সি যদি 2 হয়, ঠিক আছে, অমলের এফিসিয়েন্সি যদি 2, এখন দেখো কী বলছে, পরের লাইনটা পড়ো, আমি এখানে তোমাদের কালো ইউজ করছি। পরের লাইনটা কী বলছে, যদি অমল অর্ধেক কাজ করে, ঠিক আছে, অমলের এফিসিয়েন্সি 2, অমল যদি অর্ধেক কাজ করে, তার মানে অমল 6/2, অমল কাজ করতে 3 দিন সময় নেবে, ঠিক আছে। আর বলছে, সরি, অমল যদি অর্ধেক কাজ করে, অর্ধেক, পুরো কাজ না, তাহলে 6-এর অর্ধেক কত, 3, তাহলে অমল করবে অর্ধেক, অমল 3/2 মানে 1.5 ডেজ কাজ করবে, ঠিক আছে। কারণ অমলের একদিন, অমলে দেখো এই 3/2 কেন করলাম এটা একটু বুঝিয়ে দিই, অনেকের আবার কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তারা বলবে স্যার স্টেপ জাম কেন দিচ্ছেন, আমাদের তো কনসেপ্ট ক্লিয়ার নেই। আপনি তো বলেন যে আমি উইকের জন্য অঙ্ক করাই, তাহলে দুর্বলদের জন্য অঙ্ক করলে স্টেপ জাম দেওয়া উচিত নয় আমার। অমল একদিনে 2 ইউনিট করে, তাহলে 3 ইউনিট করতে কত সময় নেবে, 1.5 ডেজ সময় নেবে। 2 ইউনিট করে একদিনে, 1 ইউনিট করবে 2 দিনে, 3 ইউনিট করবে 1.5 ডেজ দিনে, এটা অমল করলো, ঠিক আছে, অমল। আর বিমল বাকি অর্ধেক করবে, তাহলে বিমল একদিনে 1 ইউনিট করে, তাহলে 3 ইউনিট করতে কত সময় নেবে, 3 দিন সময় নেবে, এটা করলো বিমল, ঠিক আছে। তুমি এর দুটোকে যোগ করে দেখো 4.5ই আসছে, এখানেও দেখো 4.5ই আছে। তার মানে আমরা এই যে 12টা নিয়েছিলাম, 12 নামক অপশানটা যে চুজ করেছিলাম আমরা, ই অপশান, সেটা আমার, সরি ডি অপশান, সেটা আমাদের কারেক্ট ছিল, নইলে এখানে আমাদের 4.5 আসতো না। একে বলে অপশান টেস্ট মেথড, ঠিক আছে। তো অপশান টেস্ট মেথড ইউজফুল যাদের জন্য, মানে তাদের জন্য যারা খুব প্র্যাকটিস করে, এবং সেই চালাক ব্যক্তির জন্য যে প্রথমেই বুঝতে পারবে যে ডি ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে, এবং তাকে অ্যাকচুয়ালি কারেক্ট কিনা সেটা করার জন্য একবার পরীক্ষা করে দেখবে। আর যদি তুমি প্রথম থেকে আসো, তাহলে এ বি সি করার পর ডি চেক করার মতো, আমি বলছি তোমায়, পরিশ্রম করার মতো যে মেন্টাল এনথুসিয়াজম বা কনফিডেন্স তোমার থাকবে না পরীক্ষার সময়, ঠিক আছে। পরীক্ষা এত প্রেশার থাকে যে একটা অপশানেই যদি তুমি দেখো তোমার হচ্ছে না, তুমি পরেরটাই যাবেই না, ঠিক আছে। সো বেটার হচ্ছে আগের যে মেথডটা বললাম ওটাকে ফলো করা বেটার, ওকে। দুটোই দেখিয়ে দিলাম, যার যেটা ইউজফুল সে সেটা করবে। আমি জানি অনেকেই বলবে স্যার আমি এখনও বুঝতে পারিনি, আমি তাকে বলবো ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখো, এই 5 দাগটা তুমি বুঝতে পারবে। এটা বিগত বছরের টপ অঙ্ক ছিল, ঠিক আছে, মিলেন এবং মাসুকর অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের টপ অঙ্ক, এটা একসময় ক্যাটে দেওয়া হতো, এই সেম অঙ্কটা, ঠিক আছে, 2013-14-তে বহুবার ক্যাটে পড়েছে, মানে তখন যেটা ক্যাটে পড়তো এখন সেটা রেলওয়ে এনটিপিসিতে পড়ছে, এবং ব্যাঙ্কেতে এই অঙ্ক প্রচুরবার পড়েছে, ঠিক আছে। সো ব্যাঙ্ক ক্যাটে যে অঙ্কগুলো 5 থেকে 6 বছর আগে পড়তো সেই অঙ্কগুলো এখন এনটিপিসিতে পড়ছে। আশা করি বুঝতে পারছি। আমি তোমাকে বারবার বলেছি যে 5 থেকে 6 বছর আগের ব্যাঙ্কের পেপার ওঠাও, এখনকার মানে পেপারও তুমি ওঠাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি এখনকার পেপার তুমি পারো তাহলে আর আগের মেথডে পেপারে যাওয়ার দরকার নেই, এখনকার মেথড মানে পেপার অনেক বেশি টাফ, ব্যাঙ্কের পেপার, ঠিক আছে। যাই হোক, চলো নেক্সট পরেরটা যাওয়া যায়। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 6 দাগ, এটা RS আগরওয়াল থেকে তোলা, এবং এটা ম্যাটে 2001-এ পড়েছে এবং খুব ভালো অঙ্ক, সেই জন্য আমি তোমাদের তুলে দিয়েছি। এই অঙ্কটার ক্ষেত্রেও তোমরা যদি অপশান টেস্ট করো, তাহলে এ বি সি 3টে অপশান চেক করার পর ডিতে গিয়ে তোমাদের উত্তর বেরোবে। সো বেটার আমি তোমাদের বলবো যে এটাকে নর্মাল মেথডে করো, ইজি আসবে, ঠিক আছে। যদি নর্মাল মেথডে না করো, অন্য কোনো মেথডে করো, তাহলে ডেফিনেটলি টাফ আসবে। আর নর্মাল মেথডটাও তোমরা যদি একটু ক্যালকুলেশনটাকে মনে মনে বা ব্রেনে করতে পারো, তাহলে অনেক তোমাদের ইজি হয়ে যাবে। দেখো আমি তোমাদের এখানে মনে মনে করে দেখাবো। বলেছে একটি নির্দিষ্ট নদীতে রাহুল তার নির্ধারিত গতিবেগে স্রোতের প্রতিকূলে 12 মাইল যেতে যে সময় নেয়, স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব যেতে 6 ঘন্টা কম সময় নেয়। ধরে নিচ্ছি রাহুলের গতিবেগ হচ্ছে আর, ঠিক আছে, আর স্রোতের গতিবেগ ধরে নিচ্ছি এক্স, ওকে। রাহুলের গতিবেগ আর স্রোতের গতিবেগ হচ্ছে এক্স, বা তোমরা তো এক্স ওয়াই ধরতে অভ্যস্ত, তো চলো তাই ধরা যাক। রাহুলের গতিবেগ ধরে নিচ্ছি এক্স, আর স্রোতের গতিবেগ ধরে নিচ্ছি ওয়াই। তাহলে বলো প্রতিকূলে গতিবেগ কত হবে, এক্স মাইনাস ওয়াই, আর অনুকূলে গতিবেগ কত হবে, এক্স প্লাস ওয়াই। কারণ আমরা জানি যে যখন প্রতিকূলে যায় তখন নদীর বেগ বিপরীতে কাজ করে, অর্থাৎ নদীর বেগ মাইনাস হয়ে যায়, ওয়াই হচ্ছে নদীর বেগ। আর যখন অনুকূলে যায় তখন কী হয়, বেগ জয়েন হয়, মানে ব্যক্তির সঙ্গে ওই নদীর বেগটা কী হয়, যুক্ত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিকূলে বেগ, এটা হচ্ছে আমাদের অনুকূলে বেগ। ক্লিয়ার হলো, এটুকু বুঝতে পারলে। এবার বলছে যে 12 মাইল যেতে, তাহলে আমরা এখানে যে মেথড ইউজ করব সেটা হচ্ছে ডিস্ট্যান্স বাই স্পিড করলে আমরা টাইম পাই, এই মেথড আমরা ইউজ করব। তাহলে 12 মাইল যাচ্ছে এক্স মাইনাস ওয়াই গতিবেগে, যে টাইম লাগছে 12 মাইল যাচ্ছে এক্স প্লাস ওয়াই গতিবেগে 6 ঘন্টা কম টাইম লাগছে। এটাই হচ্ছে প্রথমের লাইনে বলা আছে, ওপরে ডিস্ট্যান্স নিচে স্পিড। 12 হচ্ছে ডিস্ট্যান্স, এক্স মাইনাস ওয়াই হচ্ছে স্পিড।
এখানে লাগছে প্রতিকূলের টাইম, এখানে লাগছে অনুকূলের টাইম, দুটোর মধ্যে পার্থক্য কত? 6 আওয়ার্স। ঠিক আছে, তাই বলা আছে, আমরা তাই করেছি। এখান থেকে যদি ক্যালকুলেট করো, যদি তোমাদের একটু মস্তিষ্কে একটু জোর দাও বা যদি ক্যালকুলেশনটাকে করো, তোমরা এখানে দেখতে পাবে যে 6x² মাইনাস 6y² ইকুয়াল টু তোমাদের আসবে 24y, 24y আসবে, y² আসবে না, কারণ এখানে তো y² হবে না। ওদিকে যেহেতু দেখো কেন এটা হচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছ a মাইনাস বি আছে, এখানে দেখতে পাচ্ছ a প্লাস বি আছে, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি করলে কত হয়? a² মাইনাস b², সেটা ওদিকে উড়ে যাবে, অর্থাৎ 6-এর সঙ্গে জুড়ে যাবে, ওই জন্য এটা 6x² মাইনাস y² হচ্ছে। এর থেকে যদি আর একটা লাইন আমি নেই, তাহলে আমি কী পাচ্ছি? x² মাইনাস y² ইকুয়াল টু আমি পাচ্ছি 4y। দেখো কতটা ছোটো করে আমি এটাকে করলাম, তো তোমাদেরও কিন্তু মনে মনে করতে জানতে হবে। এর পরের লাইনটা কি বলছে দেখো, পরের লাইন বলছে আমি এই পর্যন্ত এসছি এখনো পর্যন্ত, এর পরের লাইন দেখো, কিন্তু যদি সে তার নির্ধারিত গতির দ্বিগুণ গতিবেগে যাত্রা করে, মানে আগে তার গতিবেগ ছিল x, এখন বলছে এটা হয়ে গেছে 2x, এখন কি বলছে? এটা হয়ে গেছে তার 2x। ঠিক আছে, তাহলে এখন আমার প্রতিকূলে বেগ কী হবে? 2x মাইনাস y, কারণ স্রোতের গতিবেগ তো চেঞ্জ হয়নি, সে তার নিজের গতিবেগ বাড়াচ্ছে বা কমাচ্ছে, আগে ছিল x, এখন হয়ে গেছে 2x, কারণ দ্বিগুণ গতিবেগ বলেছে। ঠিক আছে, আর এটা কি হয়ে যাবে? 2x প্লাস y হয়ে যাবে। তো চলো এখানে আমরা লিখি, এটা কাজ করে দিই, আমি এখানে একটা লাইন দিয়ে তোমাদের সেপারেট করে দিচ্ছি। ঠিক আছে, এবার চলো লেখা যাক। এবার বলছে যে সে ওই 12 মাইলই যাচ্ছে, দেখো বলা আছে 24 মাইলের উভয় যাত্রাপথ। 24 মাইল কেন বলছে? 12 + 12 24, যাচ্ছে প্রতিকূলে, আসছে অনুকূলে, 12 + 12। সে স্রোতের প্রতিকূলে দেখো তার 12 মাইল যেতে, মানে 12 মাইল যাচ্ছে, স্রোতের প্রতিকূলে সে কী গতিবেগে যাবে? 2x মাইনাস y গতিবেগে যাবে। আর স্রোতের অনুকূলে সে কী গতিবেগে ফিরবে? 2x প্লাস y গতিবেগে ফিরবে। এই দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে তোমাদের বলছে, দেখো এখানে 1 আওয়ার বলছে তোমাদের। ঠিক আছে, 1 ঘন্টা কম সময় লাগতো, তো 1 আওয়ার বলছে এখানে। দুটোর মধ্যে পার্থক্য কত? 1 আওয়ার। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে টাইম, এটা হচ্ছে স্রোতের অনুকূলে টাইম, দুটোর মধ্যে পার্থক্য কত বলছে? 1 আওয়ার। এখানে যদি আমি এটি ক্যালকুলেট করি, তাহলে আমি এখানে কী পাচ্ছি? এখানে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এখানে পাচ্ছি আমি 4x² মাইনাস y², কারণ এটাও a মাইনাস বি, a প্লাস বি, দুটোকে গুণ করলে কত হয়? 4x² মাইনাস y²। আর এখানেও তুমি দেখবে 24 তোমার ওয়াইই আসছে। তাহলে দেখো এখানেও আমার 24y এর ভ্যালু আছে, এইটা। ঠিক আছে, আবার এখানেও আমার 24y এর ভ্যালু আছে, এটা। তাহলে আমি দুটোকে ইকুয়াল তো করতেই পারি। ঠিক আছে, কোন দুটোকে ইকুয়াল? এই যে এটা আর এটা, এই দুটোকে ইকুয়াল তো আমি করে দিতে পারি, কারণ দুটোই হচ্ছে 24y এর ভ্যালু। আশা করি বুঝতে পারছো, দুটি হচ্ছে আমার কি 24y এর ভ্যালু। তো চলো করে নেওয়া যাক, আমি তাকে এটাই করবো। এখানে যদি ক্যালকুলেট করি আমি কি পাচ্ছি দেখো তো, এই লাইনটা লিখছি, কিন্তু আমি জাস্ট এই লাইনটা লিখছি, এই লাইনটা নেবো আর এই লাইনটা নেবো, এই দুটো লাইনকে নেবো। কী পাচ্ছি আমি? 6x² মাইনাস 6y², এগুলোকেও মুখোমুখি করা যায়, ইকুয়ালটা আমি দেখতে পাচ্ছি 4x² মাইনাস y²। এখান থেকে আমি কী পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি 5y²। ঠিক আছে, 5y² ইকুয়াল টু আমি পাচ্ছি x²। দেখো এখানে তুমি ক্যালকুলেট করে দেখে নিও, 5y²/2, 5 এদিকে 6 যাবে, 5y আসবে, এদিকে 2 যাবে। ইয়েস, 5y² অ্যাকচুয়ালি হবে 5y² ইকুয়াল টু 2x², 2 নিচে চলে গেলে আমরা কী পাই? 5y²/2 পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেট করলে এটা পাচ্ছি। এবার এই x² ভ্যালুটাকে তুমি কী করো? এইটাকে এইখানে তুমি পুট করে দাও, এই জায়গাটায় পুট করে দাও। কোন জায়গাটা পুট করে? এইখানটা তুমি পুট করে দাও, অর্থাৎ x² ভ্যালু আমাদের কত বেরিয়েছে? 5y বেরিয়েছে, এখানে তুমি পুট করো। ক্লিয়ার হয়েছে? যদি তুমি পুট করে দাও তুমি কী পাবে দেখো, চলো একটা অন্য কালি দিয়ে দেখাই, জানি না এখানে ধরবে কি না, বাট আই ট্রাই। যদি এটাকে আচ্ছা চলো এইটা দিয়ে দেখাই, যদি আমরা এখানে এটাকে পুট করি তাহলে কী পাই? x² ভ্যালু কোথায় পুট করছি? এই x² জায়গায় পুট করছি, তাহলে কী পাই আমরা? এইখানটায় পুট করছি। ঠিক আছে, আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে 5y²। ঠিক আছে, 5y²/2 মাইনাস y² ইকুয়াল টু আমাদের আসছে 4y। ঠিক আছে, এখান থেকে আমরা কী পেয়ে যাব? এখান থেকে আমরা y এর ভ্যালু পেয়ে যাব। দেখো ওপরে যদি 2 যায়, তার মানে এখানে হচ্ছে তোমাদের 3y, আর এই 2 ওদিকে গিয়ে 8y হয়ে যাবে, তার মানে y এর ভ্যালু আমার আসছে 8/3। আর 8/3 করলে আমরা পাবো 2×2=3। ঠিক আছে, কত পাবো আমরা? এটা করলে পাবো আমরা কি? 2×2=3। তাহলে আমাদের অ্যান্সার আমাদের কী হবে? ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। সো ডি ইজ এর কারেক্ট অ্যান্সার। তোমরা বলবে অঙ্কটাকে স্যার একটু তো বড় হয়ে গেল, অঙ্কটা বড়ই হলো, কিন্তু অঙ্কটাকে অন্য যে কোনো মেথডে করে দেখো, লাস্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। তো 4-5টা
মানে ম্যাক্সিমাম এখানে মিনিমাম তিনটেকে মানে ম্যাক্সিমাম তিনটেকে তুমি যদি অপশান চেক করার পর যদি ডিতে আসো তাহলে বুঝতে পারছো কতটা টাইম লাগবে। তার বদলে যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করো দেখবে ইজিলি তোমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 7 দাগ। একজন ব্যক্তি 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করলো। তাহলে 20% মানে কি, যদি রেশিও ফরম্যাটে দেখি আমরা দেখতে পাচ্ছি 20% মানে হচ্ছে 1/5। ঠিক আছে, অর্থাৎ সে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করছে। ওকে, সিপি আর এসপি কত হবে তোমাদের? 5:6 হবে। যদি সে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যথাক্রমে 100 টাকা কমিয়ে দেয়, ক্রয় মূল্যও কমাচ্ছে বিক্রয় মূল্যও কমাচ্ছে, তাহলে তার লাভ হয় কত? 25%। এখন 25% মানে কি? 25% মানে আমরা জানি 1/4, মানে 4 টাকার জিনিস সে এখন কী করছে? সে 5 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, এবার তুমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ, দেখো দুটোতেই 100-র কম হবে, অর্থাৎ আগে সিপি যা ছিল আর এখন সিপি যা হয়েছে দুটোর মধ্যে কত ঘাটতি থাকবে? 100। আগে এসপি যা ছিল এখন এসপি যা হয়েছে দুটোর মধ্যেও কিন্তু কী হবে? 100 ঘাটতি থাকবে। তুমি রেশিওতেও দেখো এখানে 1 করে ঘাটতি হচ্ছে, অর্থাৎ এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 100। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 100 হয়, তোমাদের কী বলেছে? প্রকৃত ক্রয় মূল্য মানে 5 ইউনিটের ভ্যালু কত হবে? দেখতে পাচ্ছ 500। দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে অ্যান্সার এখানে কী হবে আমার? 500 টাকা। দেখো কত ইজিলি কিন্তু এই অঙ্কটার উত্তর বেরিয়ে গেল। অন্য কোনো মেথডে করে দেখবে অঙ্কটাকে জটিল হয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতি হচ্ছে সবথেকে ইজি মেথড। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। এই অঙ্কটা দেখো, এটা খুব দেখতে বড় অঙ্ক, কিন্তু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডে উত্তর দেওয়া যায়। ঠিক আছে, দেখো কি বলছে। রবি তার স্কুল থেকে 4টের সময় বের হয়। ঠিক আছে, রবি কী করছে? তার স্কুল থেকে 4টের সময় বের হচ্ছে। ওকে, এই হচ্ছে রবি স্কুল। ঠিক আছে, রবি কী করছে? স্কুল থেকে 4টের সময় বেরোচ্ছে এবং আধ ঘন্টা পরে গাড়ি ধরে, অর্থাৎ 4টের সময় বের হয়ে রবি 4:30-এ গাড়ি ধরে। কারণ বলছে আধ ঘন্টা পরে গাড়ি ধরছে, তাহলে এই পয়েন্টে এসে রবি গাড়ি ধরছে 4:30-এ, এবং বলছে আরও আধ ঘন্টা পরে, দেখো আরও আধ ঘন্টা পরে অর্থাৎ 5টার সময় রবি 5টার সময় কোথায় পৌঁছচ্ছে? বাস স্ট্যান্ডে পৌঁছচ্ছে। এই যদি এই সিকোয়েন্সটা না বুঝতে পারো, চলো আরেকবার এঁকে দেখাই কী বলছে। এটা খুব ভালো অঙ্ক, আজকে আমি তোমাদের বলেছিলাম অঙ্কগুলো খুব দারুণ আছে। দেখতে পাচ্ছ, রবি তার স্কুল থেকে 4টের সময় বেরোচ্ছে এই, এবং আধ ঘন্টা পরে মানে 4:30-এ রবি কী করছে? গাড়ি ধরছে, এবং ধরে রবি কী করছে? আরও আধ ঘন্টা মানে 5টার সময় রবি কী করছে? বাস স্ট্যান্ডে পৌঁছচ্ছে। অর্থাৎ এই হচ্ছে আমার বাস স্ট্যান্ড। এই জায়গায় রবি কটার সময় পৌঁছে? 5টার সময় পৌঁছায়। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলছে রবির বাবা তাকে ঠিক ওই সময় বাস স্ট্যান্ড থেকে আনতে যায়। অর্থাৎ রবির বাবা রবিকে 5টার সময়ই বাস স্ট্যান্ড থেকে পিক আপ করে। মানে রবির বাড়ি ধরো এইখানে, রবির বাবা তাহলে বেরোচ্ছে এবং রবিকে ঠিক 5টার সময়ই পিক আপ করছে, এবং করে ও কী করে? আবার বাড়ি ফিরে যায়। মানে ওনার বাবা, রবির বাবা কী করে? রবিকে নেয় এবং বাড়ি ফিরে যায়। কিন্তু আজ রবি তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে 4টের বাস ধরে 4:30-এ বাস স্ট্যান্ডে পৌঁছায়। ও বাস ধরে 4:30-এ আর পৌঁছায় 5টার সময়, অর্থাৎ 5টাটাই ওর বাস স্ট্যান্ডে পৌঁছানোর সময়। কিন্তু আজ রবি কী করেছে? তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়েছে এবং 4টের বাস ধরেছে, অর্থাৎ 4:30-এর জায়গায় 4টের বাস ধরেছে, আর বাস স্ট্যান্ড পৌঁছেছে 4:30-এ, অর্থাৎ 8 ঘন্টা আগেই রবি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। ইয়েস অর নো বলো, বুঝতে পারছো কি পারছো না বলো। ঠিক আছে, তার মানে আমাদের অঙ্কটা অ্যাকচুয়ালি 5টা আর 4:30-এর মধ্যে অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তারপর কী হচ্ছে? কিন্তু রবির বাবা সেখানে না থাকায় রবি বাড়ির দিকে হাঁটতে শুরু করে। ডেফিনেটলি রবির বাবা জানে যে রবি 5টার সময় পৌঁছবে, সেই অনুযায়ী রবির বাবা বাড়ি থেকে বেরিয়েছে, আর রবি তো 4:30-এই পৌঁছে গেছে। তো রবির বাবা ডেফিনেটলি ওখানে পৌঁছবে না, রবির বাবা তো 5টার সময়ই আসবে। রবি কী করছে? ও বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। ঠিক আছে, রবি কী করছে? রবি বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। ওকে, তাহলে রবি বাড়ির দিকে হাঁটতে শুরু করলো, এই পর্যন্ত ধরো সাপোজ হেঁটে গেছে, আর ওর বাবাও এই দিক দিয়ে আসছে, সাপোজ ধরো এইখানে দুজনের মধ্যে মিট হয়েছে এই পয়েন্টে। ওকে, ডেফিনেটলি রবির বাবাও বেরিয়েছে রবিকে আনার জন্য, আর রবি 4:30 মানে আগেই পৌঁছে গেছে, ফলে রবি তো খানিকটা এগিয়ে যাবে, আর রবির বাবা তখন পথে আছে। তো রবির বাবা সেখানে না থাকায় রবি হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। পথে তার বাবার সাথে সাক্ষাৎ হলো, ধরো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স পয়েন্ট, এই পয়েন্টে বাবার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং সেখান থেকে সে বাড়ি ফেরে, অর্থাৎ রবির বাবার সঙ্গে দেখা হলো, রবিকে বাবা তার দিল এবং আবার এখান থেকে বাড়ি ফিরে গেল। ওকে, এর ফলে তার 10 মিনিট কম সময় লাগে। অর্থাৎ তুমি ভালো করে বোঝো একটা জিনিস, ভালো করে বোঝো, 10 মিনিট তার কী লেগেছে? তার কম সময় লেগেছে। অর্থাৎ বাড়ি ফেরে সে কখন? বাড়ি সে যখনই ফিরুক না কেন,
সে এখান থেকে দেখো আর একটা কালি আমি ইউজ করি, যদি সে এখান থেকে এইটুকু যায়, রবিকে নেয় এবং আবার এই পুরো পথটা আসে, এটা করতে তার যত টাইম লাগে, ঠিক আছে, এটা করতে তার যত টাইম লাগে তার থেকে এবারে 10 মিনিট টাইম কম লেগেছে। কেন কম লেগেছে? কম লেগেছে এই কারণে, কারণ রবির বাবা এইটুকু কম হেঁটেছে, এইটুকু কম হেঁটেছে। এবার তুমি দেখতে পাচ্ছ ওপরের মানে এখান থেকে এইটুকু যদি আমি ডি ধরি, তাহলে নিচে এইটুকু তোমার ডি, তার মানে সেম পয়েন্টই সে দুবার যায়। ওপরেরটা যদি ডি হয়, নিচেরটাও তার ডি, অর্থাৎ সে 2D দূরত্ব 10 মিনিটে পেরোয়। এইটুকু পথ সে কম হেঁটেছে, এই যে লালটুকু গেছে এবং আসবে, এবং সে বাড়ি নিয়ে চলে যাবে রবিকে। এইটুকু সে কম হেঁটেছে বলেই কিন্তু তার 10 মিনিট টাইম কম লেগেছে। তার মানে ওপরেরটুকু সে 5 মিনিটে হাঁটে আর নিচেরটুকু সে 5 মিনিটে হাঁটে, 5 আর 5 10 মিনিট লাগে এই লালটুকু পেরোতে, যাবে এবং আসবে। এইটুকু পেরোতে কত টাইম লাগে? 5 আর 5 10 মিনিট টাইম লাগে, ঠিক আছে, ওকে। তারপরে তুমি ক্লিয়ারলি একটা জিনিস ভাবো, রবির বাবা তার মানে 5 মিনিট কম হেঁটেছে। তাহলে রবির বাবা প্রত্যেক দিন 5টার সময় যদি বাস স্ট্যান্ডে পৌঁছায়, কিন্তু আজকে সে 5 মিনিট কম হেঁটেছে। তাহলে রবির সাথে তার বাবার দেখা কখন হয়েছে, এই পয়েন্টটা কখন, তখন কটা বাজে? 4:55 বাজে। রবির বাবা তো 5টার সময় পৌঁছায়, কিন্তু আজ তো রবির বাবা 5 মিনিট কম হেঁটেছে। তারপরে রবির বাবা 4:55 পর্যন্ত হেঁটেছে, 5টার থেকে 5 মিনিট কমালে তো 4:55ই হয়। তার মানে রবি 4:30 বাস স্ট্যান্ডে পৌঁছে 4:55 পর্যন্ত হেঁটে গেছে। তাহলে রবি কতক্ষণ হেঁটেছে ভালো করে দেখো, রবি কতক্ষণ হেঁটেছে? রবি তো 25 মিনিট হেঁটেছে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের? 25 মিনিট অ্যান্সার হবে, ঠিক আছে। অঙ্কটা কিন্তু কোনো অঙ্কই নেই, অঙ্কটা জাস্ট মাইন্ড ক্যালকুলেশনের অঙ্ক। যদি কেউ না বুঝতে পারো তাদের জন্য আমি একটা কাজ করছি, আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। কনসেপচুয়াল অঙ্ক, কোনো অঙ্কই নেই অথচ অঙ্ক। চলো আরেকবার বলা যাক, সব আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিয়ে তোমাদের আরেকবার ক্লিয়ারলি বলছি। গল্পটা তো তোমরা জেনেই গেছো, রবি আর তার বাবার গল্প। তো এবার আমি তোমাদের ম্যাথমেটিক্যালি দেখাই কীভাবে অঙ্কটা হচ্ছে। এই হচ্ছে রবির বাড়ি, এই হচ্ছে রবির স্কুল। রবি প্রত্যেক দিন 4টের সময় স্কুল থেকে বেরোয়, বেরিয়ে 4:30 বাস ধরে, এবং 4:30 বাস ধরে রবি 5টার সময় বাস স্ট্যান্ডে পৌঁছায়, ঠিক আছে। মানে এখানে একটা বাস স্ট্যান্ড আছে, সাপোজ ধরো এই স্কুল থেকে এই বাস স্ট্যান্ডে আসতে রবির 5টা বাজে, 4টে থেকে 5টা, অর্থাৎ 1 ঘন্টা টাইম লাগে, ওকে। তারপর রবির বাবা এখানে ঠিক 5টার সময় আসে, রবিকে নেয় এবং বাড়ি ফিরে যায়। এটা হচ্ছে রবির বাড়ি, এটা হচ্ছে রবির বাড়ি। কিন্তু একদিন একটু অন্যতা হয়ে গেছে। একদিন কি হয়েছে দেখো তো, একদিন হয়েছে কি, রবি 4টের বাস ধরেছে, ধরে ও 4:30 বাস, কিন্তু সেদিনও 4টের বাস ধরেছে। আর বাস স্ট্যান্ডে পৌঁছেছে রবি 4:30, অর্থাৎ আধ ঘন্টা আগেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। কিন্তু রবির বাবা তো 5টার সময় আসবে, কারণ রবির বাবা তো জানে না যে রবি আগেই পৌঁছে গেছে। তো রবির বাবা কী করবে, রবির বাবা বাড়ি থেকে যে সময় 5টার সময় পৌঁছানোর কথা সেই সময় সেই অনুযায়ী বাড়ি থেকে বেরিয়েছে, ঠিক আছে। আর রবি কি দেখছে যে বাবা তো আসেনি, কারণ রবি তো 4:30 চলে গেছে বাস স্ট্যান্ডে। রবি কী করলো, বুদ্ধিমান, ও হাঁটতে আরম্ভ করলো। ও এই পর্যন্ত হেঁটে গেছে, ওর বাবা ততক্ষণে বাড়ি থেকে বেরিয়ে এই পর্যন্ত এসছে, উভয়ের সঙ্গে দেখা হয়েছে এই পয়েন্ট, এটাকে আমরা এক্স পয়েন্ট বলছি, এবং রবির বাবা রবিকে নিয়েছে এবং এই পথটুকু গেছে, এই পথটুকু গেছে। কিন্তু রবির বাবা অ্যাকচুয়ালি কী করে, সে তো আমি তোমাদের চলো এখানে এইটা দিয়ে দেখাই। রবির বাবা প্রত্যেকদিন এই পর্যন্ত আসে, ওকে নেয় এবং বাড়ি থেকে মানে বাড়ি পর্যন্ত যায়। তাহলে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকু, এই যে ডবল পথ, ওপরটা ডি হলে নিচেরটাও ডি, এই ডবল পথ অতিক্রম করতে রবির বাবারই 10 মিনিট টাইম লাগে। যে 10 মিনিট আজকেও যায়নি বলে কম লেগেছে। তাহলে 2D যদি 10 মিনিট হয়, তাহলে ডি অতিক্রম করতে কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে। মানে ওপরটা 5, নিচেরটাও 5। এবার দেখো রবির বাবা তো 5টার সময়ই বাস স্ট্যান্ডে পৌঁছায় রবিকে নিতে, মানে রবির বাবা 5 মিনিট কম হেঁটেছে। মানে রবির বাবা অ্যাকচুয়ালি 4:55 পর্যন্ত হেঁটেছে, ঠিক আছে। আর রবি 4:30 থেকে 4:55 পর্যন্ত হেঁটেছে, মানে রবি 25 মিনিট হেঁটেছে। তবেই তো সে বাবার সঙ্গে 4:55 মিট করেছে, ওকে। রবি 4:30 বাস স্ট্যান্ডে পৌঁছে 4:55 পর্যন্ত হেঁটেছে, অর্থাৎ 25 মিনিট রবি কিন্তু হেঁটেছে। তাহলে অ্যান্সার তোমাদের এখানে কী হবে? 25 মিনিট অ্যান্সার হবে, ঠিক আছে। চল নেক্সট পরেরটাতে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, রকেট আকৃতির একটি শব্দবাজিতে একটি ধাতু নির্মিত পাত্রে বারুদ ভরা হয়, ঠিক আছে। তাহলে রকেট বাজিয়েই, ঠিক আছে, এই হচ্ছে আমার রকেট বাজি, বুঝতেই পারছো। আর উপরে তোমাদের চোঙাকৃতি একটা পাত্র আছে, দেখো বলেছে ধাতু পাত্রটির ভূমি চোঙাকৃতির, আর মাথাটা হচ্ছে তোমাদের কি বলেছে? শঙ্কু আকৃতির, ঠিক আছে। ভূমি চোঙাকৃতি এবং মাথা বলেছে তোমাদের শঙ্কু আকৃতির। এই
তো এখানেও তোমাদের একটা বৃত্ত আসবে ডেফিনেটলি, বৃত্ত করে নেবো। আচ্ছা চলো বৃত্ত করিয়ে নিই, ঠিক আছে, একটু সময় লাগবে, ঠিক আছে আঁকতে। এই সাপোজ ধরো বৃত্ত আমার, এই হচ্ছে তোমাদের বৃত্ত। ওকে চলো গাড়িটা কালোই নেই, তোমাদের সুবিধা হবে। দেখো একটু আঁকছি, সো টাইম লাগবে, চাইলে হাতি আঁকতে পারতাম, বাট তোমাদের জন্য জাস্ট, ঠিক আছে। আর একটা বৃত্ত আমার এখানে হবে, দুটো বৃত্ত এখানে আসবে। ওকে এই প্যাটার্নই হবে, না মিললে তোমরা একটু ম্যাচ করিয়ে নিও, ঠিক আছে। এই দেখি কেমন হলো, ইয়াস মোটামুটি হয়েছে। তো দেখি বুঝতেই পারছো, চলো এটাকে আমি চেঞ্জ করে দিই। আচ্ছা কী আসছে দেখো, তো এরকম একটা তোমাদের রকেট আকৃতির পাত্র আছে। ওকে আর এর মাঝখান দিয়ে ডেফিনেটলি হাইট আছে, এখানে তোমাদের উচ্চতা আছে, ঠিক আছে, হাইট বা উচ্চতা। এখানে তোমাদের রেডিয়াস আছে, এরও একটা উচ্চতা আছে। এবার কি বলছে দেখো, এবার বলছে যে উপরিভাগে শঙ্কু আকৃতি আছে যার ব্যাসার্ধ হচ্ছে 8, মানে এই যে ব্যাসটা মানে ব্যাসার্ধ সেটা কত আমাদের 8, ব্যাস হলে 16 হয়ে যাবে, এটাও তোমাদের 8। আর কি বলেছে, চোঙ ও শঙ্কু আকৃতির উচ্চতার অনুপাত, মানে এখান থেকে এটা কত হবে তোমাদের 5x ধরে নাও, ঠিক আছে। আর এটুকু কত তোমাদের 3x ধরে নাও, ঠিক আছে। তাহলে টোটালটা কত আমার হলো, টোটালটা কত হলো আমার 8x, টোটালটা হলো 8x, তাই না, উচ্চতা কত হলো আমার 8x। আচ্ছা এরপর কি বলছে দেখো, বলছে যে ধাতু পাত্রটির মধ্যে তার উচ্চতার 1/3 একটা ছিদ্র তৈরি করা হলো। তাহলে একটা ছিদ্র এরকম তৈরি করা হয়েছে, ঠিক আছে, একটা ছিদ্র এখানে তৈরি করা হয়েছে, এবং ছিদ্রটা হচ্ছে চোঙ আকৃতি, এর মধ্যেই তৈরি করা হয়েছে। আমি এটাকে জাস্ট বাইরে দেখাচ্ছি। বলছে ছিদ্রটির ব্যাস কত হলে ছিদ্রটির আয়তন, যার মধ্যে বারুদ ভরা হয়, ধাতুটির আয়তনের অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে ধাতুটির আয়তন কত হবে, এই টোটালটা হচ্ছে ধাতুটার আয়তন, এই যে বুঝতেই পারছো শব্দবাজির আয়তনটাই ধাতুর আয়তন, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্লিয়ারলি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুর যে উচ্চতা সেটা মানে আয়তন, শঙ্কুর আয়তন কত হবে, এই শঙ্কুর আয়তন কত হবে আমরা জানি 1/3 পাই, ঠিক আছে, 1/3 পাই r²h, এই হচ্ছে আমার শঙ্কুর আয়তন, প্লাস নিচে যে চোঙ রয়েছে চোঙের আয়তন কত হবে আমরা জানি পাই r²h, ঠিক আছে। এই দুটোর হাফ হবে এটার আয়তন, ঠিক আছে, এই দুটোর হাফ হবে এটার আয়তন। তাহলে এখানে আমি তোমাদের মুছেই দিই এটাকে, ঠিক আছে, এই দুটোর হাফ হবে এটা আয়তন। তাহলে এটার আয়তন কত হবে, ক্লিয়ারলি বুঝতে পারছি এটা একটা চোঙ আকৃতি, ফলে কী হবে পাই r²hই হবে, ঠিক আছে। এবার একটা কাজ করছি, এটাকে আমি বড় হাতের আর দিয়ে দিচ্ছি, কারণ এর ব্যাসার্ধ জিজ্ঞেস করা হয়েছে, তো এর ব্যাসার্ধ আমি জানি না, ওই জন্য বড় হাতের আর দিচ্ছি। এবার দেখো এটাকে ক্যালকুলেট করলে তুমি ডেফিনেটলি অ্যান্সার পেয়ে যাবে। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 1/3 পাই তো আছেই, r² কত হবে 8 তার স্কোয়ার অর্থাৎ 8 হাইট কত হবে তোমাদের 3x, ঠিক আছে, প্লাস এখানে পাই r² কত হবে তোমাদের 8 হাইট কত হবে তোমাদের 5x ইন্টু হাফ ইকুয়াল টু এখানে আসছে পাই বড় হাতের আর, এইচ কত হবে তোমাদের, এইচ হচ্ছে তোমাদের 8x/3। কেন এটা হলো, কারণ দেখতে পাচ্ছ ধাতু পাত্রটির যা উচ্চতা তার 1/3 সমান বলেছে, তাহলে ধাতু পাত্রটার উচ্চতা 8x, তার 1/3 মানে কি 8x/3, তাহলে এই হাইটটা এই হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা একে ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে যাবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই 1/3, তার মানে এই 3 তো কাটবে ফার্স্ট, আর এই এক্স আমার কেটে বেরিয়ে যাবে, এই পাই আমার কেটে বেরিয়ে যাবে। আর কি আছে এখানে, হ্যাঁ দেখো এখানে তোমাদের 8² কমন যাচ্ছে, এই 8 দিয়ে এই দুটোকে কাটলে এখানে একটা 8 থাকবে, এখানে একটা 8 থাকবে, আর এখানে এক্স আছে মানে 6 আছে, তাই না, এখানে 6 আছে, তার মানে 8 × 6 × হাফ r²/3 এই আসবে। যারা বুঝতে পারছো না তার জন্য আরেকবার এই জায়গাটা লিখে দিচ্ছি আমি। এদিকে আসবে তোমাদের 8 × 6 × 1/2, আর এদিকে তোমাদের আসবে r²/3, ঠিক আছে। এখান থেকে কি দেখতে পাচ্ছি, এটা কাটবে মানে 3 আসছে, তাহলে 3 × 3 = 9 আর 8 × 9 = 72, মানে
আর এর স্কোয়ারের যে ভ্যালু আসবে সেটা আসবে 72, ঠিক আছে। 72 মানে কি 9 ইন্টু 8 করলে 72 আসে, তাহলে আর এর ভ্যালু আমার কি আসবে 3√8, এই আমার অ্যান্সার আসবে, ঠিক আছে। আচ্ছা এইটাকে তোমরা 3√8 করে নাও, ওকে, তাহলে এইটাই আমার অ্যান্সার আসবে, অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার আসবে। কত উত্তর হবে 3√8 আমার এখানে অ্যান্সার আসবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে, এটা ইজি ছিল, ক্যালকুলেশনটা যদি তুমি করতে পারো তাহলে তুমি খুব দ্রুত এটাকে সলভ করতে পারবে। চলো আমাদের লাস্ট অঙ্ক পরেরটা। আচ্ছা এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক, দেখো কি বলছে, ঘিয়ের দাম 25% বেড়েছে, তাই জন্য একজন পরিবার এমনভাবে ঘি ব্যবহার কমিয়ে দেয় যাতে তাদের ক্ষেত্রে দাম কেবলমাত্র 20% বাড়ে। যদি আগে 10 কেজি ঘি ব্যবহার করা হতো তাহলে এখন কত কেজি ঘি ব্যবহার করা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, এ ধরনের প্রশ্ন এলে বিগত বছরে পড়েছে। দেখো 25 কেজি ঘিয়ের দাম 25 কেজি বেড়েছে, মানে সরি ঘিয়ের দাম 25% বেড়েছে বলেছে। আচ্ছা এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক, দেখো কি বলছে, ঘিয়ের দাম 25% বেড়েছে, তাই জন্য একটি পরিবার ঘিয়ের ব্যবহার এমনভাবে কমিয়ে দিল যাতে তাদের ক্ষেত্রে দাম কেবলমাত্র 20% বাড়ে। যদি আগে 10 কেজি ঘি ব্যবহার করা হতো তাহলে এখন কত কেজি ঘি ব্যবহার করা হয়? দেখো আগে 10 কেজি ঘি ব্যবহার করা হতো মানে আগে 10 কেজির দাম ধরে নিচ্ছি আমরা ছিল 100 টাকা, ঠিক আছে। এখন এই 10 কেজির দাম কত হয়েছে? 125 টাকা হয়েছে, কারণ তুমি দেখতে পাচ্ছ বলেছে দাম 25% বেড়ে গেছে। তার মানে এখন 125 টাকায় 10 কেজি ঘি পাওয়া যায়, ঠিক আছে, 125 টাকায় 10 কেজি ঘি পাওয়া যায়। এবার কি বলছে তাকে, এবার বলছে কিন্তু ওই পরিবার মানে একটা পরিবার ঘিয়ের ব্যবহার এমনভাবে কমালো যাতে তাদের ক্ষেত্রে দাম কেবলমাত্র 20% বাড়ে। মানে বাজারে অ্যাকচুয়ালি 125 বেড়েছে কিন্তু ওরা দাম কমই দিয়েছে, তার মানে ওদের দিতে হচ্ছে 120 টাকা, তাই না? তার মানে 125 টাকায় যদি 10 কেজি ঘি পাওয়া যায়, 1 টাকায় কত পাওয়া যাবে? 125, 110/125, আর 120 টাকায় কতটা পাওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি, ইন্টু করে দাও তুমি, এখানে তুমি পেয়ে যাবে। তুমি দেখো এখানে কাটছে তোমার 2 দিয়ে কাটছে, এটা তোমাদের 25 হচ্ছে, এখানে এটা কাটছে তোমাদের 5 দিয়ে, আর উপরে তোমাদের হচ্ছে 5 দুগুণ 10, 5 4 20, মানে 48/5 কেজি তোমাদের এখন ঘি ব্যবহার করে ওই পরিবার। তাহলে তার মানে কত? 5 নং 45, 45 মানে 30, তার মানে 6, 9.6, এটা তোমাদের 9.6 হবে। রিয়েলি সরি আজকে অপশানগুলোতে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, আমি তোমাদের পিডিএফে ঠিক করে দিচ্ছি। 9.6 এখানে তোমাদের অ্যান্সার হবে, ওকে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের 9.6 কেজি তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ আগে 10 কেজি ঘি ব্যবহার করা হতো, এখন 9.6 কেজি ঘি ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। প্রশ্ন এটা হতে পারতো যে আগের থেকে এখন ঘিয়ের ব্যবহার কত কমেছে, তাহলে তুমি দেখো আগে 10 কেজি ব্যবহার করা হতো, এখন 9.6 কেজি ব্যবহার করা হচ্ছে, মানে 0.4 কেজি কমে গেছে। 0.4 কেজি কমে 10-এ, তাহলে 100-এ কত কমে? তখন আমরা এরকম করতাম, ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার তখন কী হতো আমাদের 4% তখন আমাদের অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। কিন্তু সেটা এখানে নেই, সো আমরা এখানে অ্যান্সার তোমাদের নিচ্ছি না, ওকে। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও, এই ধরনের একটু টাফ লেভেল কোশ্চেন্স এবার থেকে তোমাদের করাবো, ওকে। থ্যাংক ইউ।